স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দক্ষিণ আফ্রিকায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যৌথভাবে দিবসটি পালন করেছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এতে আরও অংশ নেন দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কোর প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরা হয়। বিস্তারিত দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একসাথে বড় পরিসরে দিবসটি পালন করে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। এই অনুষ্ঠানে আরও অংশ নেয় দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কোর প্রতিনিধিরা। আমাদের মাননীয় হাইকমিশনার স্যারের উদ্যোগে এই প্রোগ্রাম আজকে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বিভিন্ন নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য দেশগুলো তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। আমরা 4টা দেশ মিলে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতেছি। এটা আমাদের অবশ্যই গর্বের। এই প্রোগ্রামটির আয়োজন করেছেন শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির সম্মানে। আমি বাঙালি হিসেবে গর্বিত। আমি এখানে এসেছি পারফর্ম করার জন্য আমরি বাংলা ভাষা কবিতাটা। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েমসটা শুনি না পড়ি, আমার অনেক ভালো লাগে। অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান ভারতীয় রাষ্ট্রদূত। who have come and presented different regions of India and South Asia. অনুষ্ঠানে বিভিন্ন দেশের বইয়ের প্রদর্শনী হয়। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে দক্ষিণ আফ্রিকা। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক AKM আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক। যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুন আহমেদ, উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, যুবদল সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মঞ্জু, মামুন খান সহ অনেকে। এ সময় বক্তারা ভাষা আন্দোলনের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। মালয়েশিয়ায় গেল 2 মাসে অভিযান চালিয়ে 14,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি। কর্তৃপক্ষ জানায় অবৈধভাবে বসবাসকারীদের বিভিন্ন কাজে নিয়োগদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি মালয়েশিয়ার মানব পাচারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। কাতারে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন রোজ বাংলা রেস্টুরেন্ট। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির 4 উদ্যোক্তা হারুনুর রশিদ, মাসুদ রানা, মোহাম্মদ কাউসার ও ফাহিম ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরাও। উদ্যোক্তারা জানান, এর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অগ্রাধিকার। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার জানান, ব্যবসা বাণিজ্য বাড়ানো ও বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি এদেশের সমৃদ্ধি ও স্থিতিশীলতা চায় ওয়াশিংটন। বিশ্বের অন্যান্য দেশের বিরোধী দলের মতোই বিএনপিকে বিবেচনা করা হয়। দলটির সাথে বৈঠকে সেই বার্তাই দেওয়া হয়েছে। আফরিন আক্তারের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। 7 জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। দেশটির নিরাপত্তা পরিষদ, USAID ও পররাষ্ট্র দপ্তরের 3 গুরুত্বপূর্ণ কর্মকর্তার একসাথে ঢাকা সফরের প্রধান বার্তা কি, প্রশ্ন ছিল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের কাছে। সরকারের সাথে অগ্রাধিকার ও 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কাজ করতে চাই। নাগরিক সমাজ যেন কাজ করতে পারে সেটি গুরুত্ব দিয়ে দেখার কথা আমরা বলেছি। এগুলোই আমাদের অগ্রাধিকার। ঢাকা সফরে বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন আফরিন আক্তার। সেই বৈঠকের তাৎপর্য কি? সারা দুনিয়ায় বিরোধী দলের সাথে সম্পর্ক ও আলোচনায় বিশ্বাসী। বাংলাদেশের বিরোধী দল বিএনপিও আলাদা কিছু নয়। অন্যান্য দেশে বিরোধী দলকে আমরা যে চোখে দেখি, বিএনপিকেও সেভাবে বিবেচনা করি। আলোচনায় আসে গভীর সমুদ্রে
তেল গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহের বিষয়টি। যুক্তরাষ্ট্র এদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী। জ্বালানি খাত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোম্পানিগুলো গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধানে আগ্রহী। সেই সাথে এদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আমরা বিনিয়োগ করতে চাই। সামরিক সহযোগিতা বাড়াতে বহুল আলোচিত জিসোমিয়া চুক্তি সইয়ের ব্যাপারেও আশাবাদী অন্যতম এই মার্কিন শীর্ষ কর্মকর্তা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ আরও বোয়িং কিনবে বলেও আশাবাদ জানান তিনি। নিরাপদ, সাশ্রয়ী বহুযাত্রী পরিবহনে সক্ষমতা থাকায় বোয়িং গুরুত্বপূর্ণ। এর মেরামত, সংস্কার সহজ এবং যন্ত্রাংশ সাশ্রয়ী ও সহজলভ্য। আবার বিমান চালানোর ক্ষেত্রে টেকসইও বটে। সামগ্রিক বিবেচনায় বোয়িং কেনা উচিত। যৌথভাবে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে অনেক কাজ করেছি, অনেক কাজ চলমান। সামরিক খাতে $100 মিলিয়ন সহায়তা দিয়েছি। এটা প্রতিনিয়ত বাড়ছে। জিসোমিয়া চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের সামরিক সম্পর্ক নতুন ধাপে উন্নীত হবে। আসে নাগরিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার তাগিদ। স্বাধীন নাগরিক সমাজ ও মুক্ত গণমাধ্যম সমাজের জন্য ইতিবাচক। সমৃদ্ধি, স্থিতিশীলতা, নিরাপত্তা, স্বাধীনতা ও মুক্ত সমাজ বিনির্মাণ আমাদের কাছে মুখ্য। এদেশের সমৃদ্ধি আনার পথেও একসাথে কাজ করব। আমরা কাজ করতে চাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে। that is strong and that will sustain a free and open country into the future. আফরিন বলেন, মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ আছে যুক্তরাষ্ট্রের। We're obviously very concerned about what's happening on Bangladesh's border with Myanmar. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।